মোহাম্মদ ইউনূসের তো এরকম বিরাট বিরাট বক্তৃতা, আমরা সব পারি, যখন আসল কাজের মধ্যে আসে তখন পারি না, এটা তো বললে হবে না। শাসন ক্ষমতায় বারবার যারা আসছে তাদের যদি সবসময় বিদেশি পুঁজির কাছে পদানত লোক হয়, এবং পদানত লোক হইলে কিরকম বেয়াদব হয় সেটা আপনার ওই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মুখের কথা তার একটা প্রমাণ। বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা করার দায়িত্ব এবং প্রতিশ্রুতি নিয়ে তিনি এসেছিলেন। তিনি বলছেন যারা প্রশ্ন উত্থাপন করছে তাদেরকে প্রতিহত করতে, ঠিক স্বৈরতন্ত্রের ভাষা। বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ, এতগুলি বিশ্ববিদ্যালয় কি কারণে আছে সেটি আমার একটা প্রশ্ন। এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, তেল গ্যাস তুলতে পারবে না, তারা কোনো বড় ধরনের কোনো কনস্ট্রাকশন করতে পারবে না, তারপরে স্যাটেলাইট নির্মাণ করতে পারবে না, তারপরে বাংলাদেশের যে আইসিটি সেগুলিও করতে পারবে না, বিশ্বব্যাংকের ঋণে বিদেশি নানান লোকজন আসবে, তারা বন্দর চালাইতে পারবে না, বন্দরের মতো প্রতিষ্ঠান চালাতে পারবে। তো বিশ্ববিদ্যালয়গুলি কি কারণে আছে? একাডেমিক কাজ, অনেক সংস্থার সংযুক্তি, এটা প্রথম দেখা যায় 1997 সালে। হ্যাঁ, 1997 সালে তখন আওয়ামী লীগ সরকার ছিল। তো সেই সময় দেখা গেল যে হঠাৎ করে এটা ওপেন হলো আসলে বিশ্বব্যাংকের মাধ্যমে, এবং আমাদের যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সব প্রাইভেটাইজেশন করতে হবে, ওই ধারাতেই এই প্রশ্নটা আসলো। এবং তখন দেখা গেল একের পর এক বিভিন্ন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে, সেখানে ব্রিটিশ, তারপরে সিঙ্গাপুর, তারপরে ইউএসএ, এরা সব দিতে থাকলো। এবং একটা পর্যায়ে গিয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিল, এই যে নীতিগত সিদ্ধান্ত, যে করিডোরের ব্যাপারে যেরকম নীতিগত সিদ্ধান্ত, এরকম নীতিগত সিদ্ধান্ত হইল যে তারা এসএসএ বলে একটা মার্কিন কোম্পানিকে তারা দেবে, এবং সেই অনুযায়ী তাদের কাজ শুরু হলো। এবং কাজের মধ্যে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খুবই অ্যাক্টিভলি ইনভলভ হলো, বিশ্বব্যাংক খুবই অ্যাক্টিভলি ইনভলভ হলো, এবং বিশ্বব্যাংক একটা পর্যায়ে বলল যে এইটার ব্যাপারে টেন্ডারের কোনো দরকার নেই। মার্কিন রাষ্ট্রদূত বললো এটা কেন টেন্ডারের দরকার নেই, কারণ বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের প্রতিষ্ঠান বলে পরিচিত, সেটা হলো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা কোম্পানি, যারা কয়লা নীতি করেছিল উন্মুক্ত খনি করার প্রস্তাব দিয়ে, সেই প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের, তারা যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি করেছে, সুতরাং বিশ্বব্যাংক বলল এবং মার্কিন রাষ্ট্রদূত বললেন যে টেন্ডার করতে হবে না, এটা দিয়ে দিলেই হবে, এটা তো যথেষ্ট ফিজিবিলিটি স্টাডি হয়েছে, দিয়ে দিতে হবে। ওই ধারায় 6 জন সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা কমিটি করে দেখেন ইত্যাদি। এর মধ্যে আমার মনে আছে যে আমি বেশ কয়েকটা সেমিনারে ছিলাম, যে সেমিনারে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোকজন, বিশ্ব ব্যাংকের লোকজন, সবাই এই যুক্তিটা দিচ্ছে যে চট্টগ্রাম বন্দর যদি এখনই দক্ষতা না বাড়ানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির সর্বনাশ হবে। এটা এক্সপোর্ট বাড়াইতে হবে, এক্সপোর্টের সক্ষমতা বাড়াইতে হবে, এবং এটা বিদেশি কোম্পানি ছাড়া কোনো উপায় নেই, কোনো সম্ভাবনা নেই, কোনো কাজই হবে না। এবং এই ধারাতে 6 জন আমলা তারাও এটার পক্ষে যুক্তি দিলেন। এই করতে করতে এগুলি যখন হচ্ছে, তার মধ্যে গ্যাস রপ্তানি নিয়ে সেই সময় আন্দোলন হচ্ছিল, তো আমরা কথা বলছিলাম। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কয়েক ঘন্টার জন্য বাংলাদেশে এলেন, সমস্ত প্রস্তুতি চলছে। এর মধ্যে সরকার পরিবর্তন হলো 2001 সালে, 4 দলীয় জোট সরকার আসলো। ওই ফাইলগুলো, ওই মামলাদের কাজ, এবং ওই যে বিশ্বব্যাংক এডিবির যে সমস্ত তৎপরতা, মার্কিন দূতাবাসের যে তৎপরতা, সরকার পরিবর্তনে তো সেগুলির কোনো পরিবর্তন হয়নি, সেই তৎপরতা অব্যাহত থাকলো। এবং সরকারের কাজ হচ্ছে আসলে ফাইনাল ফাইলটা সাইন করা, সরকারও ওই ধারাতেই অগ্রসর থাকলো। এবং যখন এসএসএ কোম্পানি, তখন 2001 সালে, আপনাদের এখানে তরুণ যারা আছে তাদের তো এগুলি মনে থাকবে না, যারা সিনিয়র তাদের কারো হয়তো মনে থাকতে পারে। 2001 সালে ম্যারিয়ান পিটার্স বলে একজন রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত। তিনি খুবই বাংলাদেশের উন্নয়নের জন্য তার খুব আগ্রহ। তিনি বললেন যে নতুন যে সরকার আসছে তার প্রথম 100 দিন হানিমুন পিরিয়ড, উনি বললেন যেটা হলো হানিমুন পিরিয়ড। এই হানিমুন পিরিয়ডে তাদের কিছু কাজ করতে হবে, খুব ভালো কাজ, যেটা উন্নয়নের জন্য দরকার। সেই কি কাজ করতে হবে তিনি একটা তালিকা দিলেন, একটা পাবলিক লেকচারের মধ্যে তিনি তালিকা দিলেন, এবং বললেন যে জনগণের আমরা পাবলিক রেসপন্স চাই, এগুলো আলাপ আলোচনার মাধ্যমে এই সরকার যেন এই কাজগুলি করে। সেই কাজের মধ্যে 1 নম্বর কাজ ছিল গ্যাস রপ্তানি করতে হবে বাংলাদেশের উন্নয়নের জন্য, এটা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই কন্টেনার টার্মিনাল, এইটা এসএসএ কোম্পানিকে দিতে হবে। এটা হলো তার এই যে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রস্তাব।
এবং তিনি যেহেতু পাবলিক রেসপন্সের কথা বলছেন, সুতরাং আমি নিজের দায়িত্ব নিয়ে ওইটা রেসপন্স লিখলাম এবং সেটা ডেইলি স্টারে প্রকাশিত হইলো এবং ডিটেল তার 1 নাম্বার 2 নাম্বার করে সবগুলো দফা আসলে কি করতে হবে, যেমন গ্যাস রপ্তানি বদলে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যে সমস্ত চুক্তি আছে ওগুলি বাতিল করতে হবে, এটা ছিল আমার প্রস্তাব এবং কেন সেটারও ব্যাখ্যা ছিল, এবং চিটাগাং টার্মিনাল কেন এসএসএ কে দেওয়া যাবে না সেগুলি যুক্তি ছিল, এরকম আরো বেশ কিছু। তার তো কথা ছিল যে তিনি বিতর্কে যাবেন এবং এগুলো নিয়ে আলোচনা করবেন, কিন্তু তিনি এই আমার লেখার কোনো জবাব তিনি তখনও দেন নাই, তারপরেও আমরা পাইনি। সরকার অব্যাহত রাখলো চুক্তি করতে হবে এসএসএ কোম্পানির সাথে। এর মধ্যে আমাদের তখন জাতীয় কমিটি, এর আগে তেল গ্যাস নাম ছিল, এই বন্দর ইস্যুকে কেন্দ্র করে বন্দর নামটাও যোগ হইলো, পরে আপনারা জানেন বিদ্যুৎ নাম যোগ হইলো, পরে আপনারা জানেন খনিজ সম্পদ নাম যোগ হইলো, পরে অবশ্য আরো প্রস্তাব ছিল রেলওয়ে, নদী, এসব নানান কিছু যোগ করা, সেটা করা যায়নি। যে বন্দর নিয়ে আমরা তখন আমাদের কর্মসূচি, আমরা পুরো জিনিসটা বুঝে যে আমাদের কি করতে হবে আমরা সিদ্ধান্ত নিলাম যেটা হতে পারে না। তখন বন্দর নিয়ে আন্দোলন শুরু হলো এবং একটা পর্যায়ে আমরা লং মার্চ করলাম ঢাকা থেকে 23 বছর আগে 2002 সালে। তো লং মার্চ হয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর। সেই সময় আওয়ামী লীগ সরকার এই বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে থাকলেও চট্টগ্রামের কোনো নেতা, মহিউদ্দিন চৌধুরী তার মধ্যে একজন, এবং চট্টগ্রামের যে 22টা শ্রমিক সংগঠন ছিল তারা এই বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিরোধী ছিল। সুতরাং তারাও আন্দোলন করছিলেন এবং আমাদের জাতীয় কমিটি থেকে লং মার্চ হইল। পাশাপাশি আদালতে একটা মামলা করা হলো, রিট, যে এইরকম চুক্তি জাতীয় স্বার্থ বিরোধী, এবং সেই মামলার দায়িত্ব তখন ছিল ডক্টর কামাল হোসেন। সেই মামলার অনুসন্ধান করতে গিয়ে প্রকাশিত হইল যে এসএসএ কোম্পানি আমেরিকা বলে যাদের হাতে 200 বছরের জন্য ইজারা দেওয়া, 200 বছরের জন্য চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হবে, এই যে চুক্তির প্রস্তুতি চলছে, যার জন্য বিশ্বব্যাংক সুপারিশ করছে, চাপ দিচ্ছে, মার্কিন দূতাবাস চাপ দিচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক চাপ দিচ্ছে, আমলারা, সিনিয়র আমলারা বসে আছে, সবাই সম্মিলিতভাবে এই কাজটা করার জন্য প্রস্তুত, সরকারও প্রস্তুত। সেটা আসলে একটা ভুয়া কোম্পানি। এটা এসএসএ আমেরিকা বলে যে কোম্পানি ছিল সেটা অরিজিনাল কোম্পানি না, এটা রেজিস্ট্রেশন হচ্ছে আরেক জায়গায় এবং তাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে খুবই কম। কোনোভাবেই এই বিশাল চট্টগ্রাম বন্দর নেওয়ার কোনো ধরনের আর্থিক কোনো অবস্থায় তার ছিল না। তো এই আদালতের মধ্যে দিয়ে এই জিনিসটা প্রকাশিত হওয়া এবং গণপ্রতিরোধটা তীব্রতর হওয়ার কারণে ওই শেষ পর্যন্ত এটা বাতিল হইল। ওইটার মধ্যে আর সরকার অগ্রসর হতে পারে নাই। গ্যাস রপ্তানিও বন্ধ হইল এই আন্দোলনের কারণে। পরবর্তীকালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে 2007 সালে, বিশ্বব্যাংক তো বিশ্বব্যাংকই আছে, সরকার পরিবর্তনে তো বিশ্বব্যাংকের পরিবর্তন হয় না। যেটা আমি মনে করি যে আমাদের দেশের স্থায়ী সরকার বললে বিশ্বব্যাংক, এডিবি তাদেরকে হিসাবের মধ্যে আনতে হবে, কারণ তারাই অর্থনীতি পরিচালনার সমস্ত ডাইরেকশনগুলো ঠিক করে। তো তারা তো বসে আছে এবং তারা তো কাজ করছে এবং কনসালটেন্টরা কাজ করছে, আমাদের আমলারা কাজ করছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আর্মি ব্যাক গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই সময় এটা প্রাইভেটাইজেশনের বিভিন্ন পথ তৈরি হলো এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি যারা তারাও আনন্দিত চট্টগ্রামে, কিন্তু তারা একটা পর্যায়ে গিয়ে রিয়েলাইজ করলেন যে এই দেশের প্রাইভেট কোম্পানিকে দেওয়ার জন্য এই সংস্কার হয়নি, সংস্কারটা হয়েছে বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য। তার মানে এটা একটা স্ট্রাকচারাল পরিবর্তন এবং সেখানে অন্যান্য বিদেশি কোম্পানি, বিদেশি পুঁজি, বহুজাতিক পুঁজি সেগুলিকে দেওয়ার জন্য বিশ্বব্যাংকের কাজ তো এইটাই, আলটিমেটলি একটা বহুজাতিক পুঁজির প্রবেশ নিরাপদ করার জন্য, এবং সেইটারই কালচারাল এবং বিজ্ঞাপনী ভাষায় মধ্যে ভাষা হিসাবে ব্যবহার করার জন্য সিঙ্গাপুর হচ্ছে একটা উপমা হিসাবে ব্যবহার করা হয়। সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুর হব, আমরা এখন ভিয়েতনামটা যোগ হয়েছে, কিন্তু আপনারা আলোচনায় শুনলেন যে সিঙ্গাপুর যদি হইতে হয়, সিঙ্গাপুর যদি বাংলাদেশের লাইনে যাইতো, সিঙ্গাপুর যদি বাংলাদেশের লাইনে গিয়ে এরকম ভুয়া কোম্পানি ডেকে এনে কিংবা কোনো একটা বিদেশি কোম্পানিকে ডেকে এনে তার হাতে সিঙ্গাপুরের পোর্ট ছেড়ে দিত, তাহলে সিঙ্গাপুর আর সিঙ্গাপুর হইতে পারত না। কারণ এই পথে সিঙ্গাপুর হয়নি। সিঙ্গাপুর পুরো জাতীয় সক্ষমতার একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে, বড় ধরনের অগ্রগতির মাধ্যমে সিঙ্গাপুর হয়েছে। আজকে ভিয়েতনাম যে একটা শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে, সেটাও আপনি জাতীয় সক্ষমতার একটা শক্তিশালী উদাহরণ। চীন যে আজকে সারা পৃথিবীতে বিরাট সুপার পাওয়ার, তার পেছনে চীনের যে জাতীয় সক্ষমতা সেটা হলো তার শক্তির জায়গা।
এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, আমাদের ধরেন একটা মহকুমা কিংবা আমাদের একটা থানার সমান হবে, জনসংখ্যাও সামান্য এবং চারিদিকে সমুদ্র, এরকম একটা দেশ জাতীয় সক্ষমতা যদি এই পর্যায়ে নিতে পারে যে তাদের প্রতিষ্ঠান, তাদের বন্দর নিয়ে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সারা দুনিয়ার যে কোনো জায়গায় বন্দর পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ, এতগুলি বিশ্ববিদ্যালয় কি কারণে আছে সেটি আমার একটা প্রশ্ন। এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, তেল গ্যাস তুলতে পারবে না, তারা কোনো বড় ধরনের কোনো কনস্ট্রাকশন করতে পারবে না, তারপরে স্যাটেলাইট নির্মাণ করতে পারবে না, তারপরে বাংলাদেশের যে আইসিটি সেগুলিও করতে পারবে না, বিশ্বব্যাংকের ঋণে বিদেশি নানান লোকজন আসবে, তারা বন্দর চালাইতে পারবে না, বন্দরের মতো প্রতিষ্ঠান চালাইতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলি কি কারণে আছে? বিশ্ববিদ্যালয়ের দরকারটা কি তাইলে? মানে বিশ্ববিদ্যালয়ের কাজই তো হচ্ছে যে এই সক্ষমতা তৈরি করা। তার এই যে তরুণরা, বাংলাদেশের তরুণরা, তারা কি পারবে না কিছু? মানে সারাক্ষণই একটা, আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে, মানে সরকারগুলো পারে কিভাবে এই কাজটা করতে, যে আমরা পারি না সারাক্ষণ। মোহাম্মদ ইউনূসের তো এরকম বিরাট বক্তৃতা, আমরা সব পারি, যখন আসল কাজের মধ্যে আসে তখন পারি না, এটা তো বললে হবে না। এইটা যে বিভিন্ন সরকার এলেই সব সরকারের মুখে যে একই কথা, মূল কাজের মধ্যে গিয়ে আমরা পারি না, সেইটার প্রধান একটা তাদের সাপোর্ট বেসটা হচ্ছে, সমর্থক ভিত্তিটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর জাতীয় হীনমন্যতা আছে। আমাদের সমাজের মধ্যে ওই চিন্তা করার সাহসটা এখন পর্যন্ত হয়নি। এটা একটা অদ্ভুত, মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা কাজ যারা করলো, কিংবা একের পর এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই যারা করলো, এবং যারা বিভিন্ন দেশে গিয়ে যারা বড় বড় দায়িত্ব পালন করছে, তারা এই দেশের মধ্যে, দেশের কথাটা ভাবলেই তাদের মধ্যে হীনমন্যতা বোধটা আসে, যে না, আমাদের পক্ষে সম্ভব না। মানে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে জেনেটিক্যালি বাংলাদেশের মানুষের পক্ষে, তরুণদের পক্ষে কিছু করা সম্ভব। কিন্তু তারা যখন বিদেশি কোম্পানিতে ঢোকে, মানে যখন বলা হয় যে আমাদের দক্ষতা নাই, তা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছেলেমেয়েরাই তো বিদেশি কোম্পানি দিকে কাজ করছে, সারা পৃথিবীতে অনেক রকম কাজ করছে, অনেক রকম কন্ট্রিবিউশন তাদের আছে। এটা একটা অদ্ভুত, এরকম একটা দেশ, এতগুলো প্রতিষ্ঠান এবং এরকম অভিজ্ঞতার মধ্যে তারা, সিঙ্গাপুর এতটুকু দেশ হয়ে যা পারলো, সেই কাজটা এত বড় দেশ হয়ে এবং এত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসা সেই দেশটা পারলো না কেন? মানে শাসন ক্ষমতায় বারবার যারা আসছে, তাদের যদি সবসময় বিদেশি পুঁজির কাছে পদানত লোক হয়, এবং পদানত লোক হইলে কিরকম বেয়াদব হয় সেটা আপনার এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মুখের কথা, তার একটা প্রমাণ। তার কাছে যারা এই প্রশ্ন তুলবে তারা হচ্ছে বনসাই বানাতে চায় বাংলাদেশ, আর যারা দেশকে আরেকজনের পায়ের নিচে ফেলবে তারা হচ্ছে বাংলাদেশের পরিচালনা। কিংবা প্রফেসর ইউনূস, যিনি দায়িত্ব হচ্ছে তার বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা করার দায়িত্ব এবং প্রতিশ্রুতি নিয়ে তিনি এসেছিলেন, তিনি বলছেন যারা প্রশ্ন উত্থাপন করছে তাদেরকে প্রতিহত করতে। ঠিক স্বৈরতন্ত্রের ভাষা, একই স্বৈরতন্ত্রের ভাষা। আমরা শেখ হাসিনার সময় কথাটা শুনেছি সবসময়, যখনই আমরা এই যে রামপাল বলেন কিংবা ফুলবাড়ি থেকে শুরু করে বড় ধরনের যে সমস্ত প্রকল্পগুলো, রূপপুর, সরকারের তলবি বাহক লোকজনেরা তারা বলতো যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তাকে দিয়ে এই দেশের কোনো ক্ষতি হবে না। তার মানে কোনো প্রশ্ন দরকার নাই, টেন্ডার দরকার নাই, কোনো স্বচ্ছতার দরকার নাই, কিছুই দরকার নেই। তিনি শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা সমস্ত কিছু করবেন। আমরা কিন্তু বলেছি এটা, যে ধরে নিলাম যে শেখ হাসিনা সবসময় প্রবল জাতীয় স্বার্থের পক্ষে আছেন, কিন্তু তিনি তো আর অমর না, এবং তিনি তো অনন্তকাল বাংলাদেশের ক্ষমতায় থাকবেন না। ক্ষমতায় তো কেউ না কেউ, অন্য কেউ পরিবর্তন হবে। তখন যদি একটা বাজে লোক আসে, তাইলে কিভাবে কাজ হবে? তাহলে তো আপনার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ঠিক করতে হবে, চুক্তি স্বচ্ছ করতে হবে, জনগণকে সব জানাইতে হবে। তো ওই ধারায় একটা পর্যায়ে তো শেখ হাসিনা চলেই গেলেন। মোহাম্মদ ইউনূস এসে তার ভাষাও ঠিক একই রকম, এবং তার তলবি বাহক যারা, তারাও বলছেন যে উনি আছেন, কোনো অসুবিধা হবে না, কাজে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, টেন্ডার করার দরকার নাই, স্বচ্ছতার দরকার নাই। এবং এখনো কিন্তু ওই কথাটা আসছে, এই যে টেন্ডার করা লাগবে না, মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, বিশ্বব্যাংক বলেছিলেন, এখনো কিন্তু টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া। এবং প্রধান উপদেষ্টা বলছেন যে এটা হচ্ছে পৃথিবী সেরা। এখন পৃথিবী সেরা আপনি বললেই যে পৃথিবী সেরা, এটাকে আমার বিশ্বাস করতে হবে? আর পৃথিবী সেরা প্রতিষ্ঠান, পৃথিবী সেরা কিনা এবং তাদের উদাহরণ কি, সেই উদাহরণগুলি কল্লোল মোস্তফা দিয়েছেন অনেকগুলো উদাহরণ। সেই উদাহরণগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন করি, সেটা উত্তর তো দিতে হবে আপনাকে। সেই উত্তর দেবেন, উত্তর না দিয়ে বলবেন যে প্রতিহত করতে হবে,
যারা বিরোধিতা করবে। এই ভাষা শোনার জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়নি, এই ভাষা শোনার জন্য, এই কথা শোনার জন্য, এই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ চালানোর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়নি। এবং বিদেশি বিনিয়োগ নিয়ে একটা সারাক্ষণই আছে যে বিদেশি বিনিয়োগ হলে ওটা নিয়ে প্রশ্ন করার কিছু নাই। তো বিদেশ মানে তো বাংলাদেশের বাইরে সবই বিদেশ। তো যে কোনো দেশ থেকে একটা লোক কে আসবে এবং এই কে আসলো, কিভাবে আসলো, কি কারণে আসলো, কি শর্তে আসলো, সেটা দিয়ে ফলাফল কি, এটা নিয়ে একটা ব্যাখ্যা করতে থাকবে না। আমাদের সমাজের মধ্যে এমনি চিন্তা করার অভ্যাসটা একটু কম, বিশ্লেষণ করার অভ্যাসটা একটু কম। এই যে বিশ্বাস করা, গুরুদেবকে বিশ্বাস করা কিংবা ক্ষমতাকে বিশ্বাস করা, এটা একটা প্রবণতা খুব শক্তিশালী। তার ফলে যেটা হয় যে একটা বিদেশি শুনলেই তো আপনার কাবু হওয়া কিছু না, আপনার শুনতে হবে যে কি শর্তে আসছে, এটা তারা কি করতে চায়। এবং একটা সহজ সূত্র আছে, কোনো দেশের সরকার যদি দায়িত্বশীল না হয়, কোনো দেশের সরকার যদি জাতীয় সক্ষমতার ব্যাপারে অমনোযোগী হয়, কোনো সরকার যদি কমিশন ভোগীদের দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই ধরনের বিদেশি বিনিয়োগই সেই দেশে আসে। আর কোনো দেশ যদি দায়িত্বশীল সরকার দ্বারা পরিচালিত হয়, তাহলে বিদেশি বিনিয়োগের যদি কোনো ক্ষেত্রে প্রয়োজনও থাকে, তাহলে ওই রকম বিদেশি বিনিয়োগই সেখানে যোগ হয়, যার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আপনি চীনে বিদেশি বিনিয়োগ কিংবা মালয়েশিয়া বিদেশি বিনিয়োগ আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মধ্যে তুলনা করলে এই জিনিসটা পাবেন। এবং মাহমেদ যে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের যে ঘটনাগুলি বললেন, সেখানে তো আমরা দেখি যে যেগুলি, এই যে পায়রা বলেন, রামপাল, রূপপুর, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপচয়, অস্বচ্ছতা এবং প্রত্যেকটা জায়গায় একটা প্রাণ প্রকৃতি থেকে শুরু করে মানুষের একটা দীর্ঘমেয়াদী ক্ষতির মতো চুক্তি করা হয়েছে। সেগুলো নিয়ে সেইগুলি নিয়ে প্রশ্ন তুলতে এবং সেগুলি নিয়ে আন্দোলন করতে করতে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতনটা শুধুমাত্র এই কয়েকদিনের আন্দোলনে হয় না, এটার পেছনে জনগণের যে ক্ষোভ, জনগণের যে প্রতিবাদ, জনগণের যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে, এতদিনের সরকারের যে অন্যায়, দুর্নীতিগ্রস্ত, বিপীড়নমূলক ভূমিকার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবং ক্ষোভগুলো সেটা জমার কারণে, পুঞ্জীভূত হওয়ার কারণে। তো সেই প্রকল্পগুলো এই সরকারের আমলে আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে 2 মাসের মাথায় আমরা সরকারকে বলেছিলাম অন্তর্বর্তী সরকারের করণীয় কি। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে এই অগাস্ট মাসের প্রথম সপ্তাহে, মানে 8ই আগস্টের পরের সপ্তাহে আমরা অন্তর্বর্তী সরকারের করণীয় বলেছিলাম। সেগুলির মধ্যে কিন্তু এই কথাগুলো পরিষ্কারভাবে ছিল যে শেখ হাসিনা আমলে দুর্নীতি, কমিশনভোগী, দেশ বিরোধী, প্রাণ প্রকৃতি বিনাশী যে সমস্ত চুক্তি করা হয়েছে, যে সমস্ত প্রকল্প আছে, সেগুলি প্রকাশ করতে হবে এবং যেগুলি দেশের জন্য খুবই ক্ষতিকর, সেগুলি বাতিল করার পথ তৈরি করতে হবে। অন্তর্বর্তী সরকারের কম সময়ে সবকিছু করতে পারবে না, কিন্তু পথটা তো তৈরি করতে পারবে তারা। পথটা তো তৈরি করা তাদের দায়িত্ব। এই ডাইরেকশনটা তো পাল্টানো, যে ধারায় চলছিল আগের সরকার, সেই ধারা থেকে ভিন্ন ধারা তৈরি করা তো তাদের একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে সরে এসে আমরা দেখতে পাচ্ছি ওই প্রকল্পগুলোই আবার অব্যাহত রাখার একটা চেষ্টা। বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ডের যে সেরা, পৃথিবীর সেরা, মোহাম্মদ ইউনূস যেটা বলছেন, এই পৃথিবীর সেরা তো নিশ্চয়ই শেখ হাসিনার মাথায় ছিল। শেখ হাসিনাই তো নিয়ে এসেছিলেন ডিপি ওয়ার্ল্ড। তাহলে শেখ হাসিনার যে সিদ্ধান্ত কিংবা যেটা বাহার সাহেব যে এই চুক্তির, এই ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আসার পেছনে যে সম্ভাবনার কথা বলেছেন, যে শেখ হাসিনার ব্যক্তিগত স্বার্থ, তার পরিবারের স্বার্থ, সেখানে একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা, এটি তো আপনি যেটা বলছেন যেটা শোনা যাচ্ছে। তো মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা কি, তার স্বার্থটা কি, বা তার আগ্রহ কি কারণে? শেখ হাসিনার আগ্রহটা আমরা বুঝতে পারছি, তো শেখ হাসিনার সেই আগ্রহটা অব্যাহত রাখার জন্য মোহাম্মদ ইউনূস কেন চেষ্টা করছে, এইটা তো জবাব আমাদের পেতে হবে। এবং প্রত্যেকটা চুক্তি যা হবে, যা প্রকল্প হবে, সেইটা বিশদ বিবরণ জনগণের জানার অধিকার আছে। আমাদের বাজেটের মধ্যে অনেক রকম উন্নয়নের শিরোনাম থাকে, ভিতরে কি আছে আমরা জানি না। উপরে উন্নয়ন দেখা যাচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে আমাদের জন্য নানা রকম বিপজ্জনক প্রকল্প, ঋণ বলেন, প্রাণ প্রকৃতি বিনাশ বলেন, অপচয় বলেন, দুর্নীতি বলেন, সবকিছু থাকে। তো এই বিস্তারিত জানলে, জনগণ যদি বিস্তারিত জানতে পারে, তাহলে কিন্তু সরকারের পক্ষে দুর্নীতি, অপচয়, জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা চালানো সম্ভব হয় না। সম্ভব হয় না বলেই তারা এই যে অস্বচ্ছতা রাখতে চায়, গোপনীয়তা রাখতে চায়। সেই চুক্তিগুলি প্রকাশ করার দাবিগুলোই আমরা করেছি। সংবিধানের কথা
যেটা মাহমির্জা বললেন যে বর্তমান সংবিধান সংস্কারের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই সমস্ত চুক্তি সব বিস্তারিত আলোচনা এবং 2 কক্ষ ইত্যাদির মধ্যে যাবে। তো সেই পর্যায়ে আসার আগে কি তারা হুড়ো করে চুক্তিগুলি করতে হবে? এখন ওই ধারায়, সংবিধানের ওই ধারায় আর একটা প্রতিষ্ঠানের কথা যোগ করতে হবে, বিদেশি কোম্পানি, বিদেশি সরকার, এর সাথে সাথে আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক, IMF, ADBর মতো প্রতিষ্ঠান, তাদের সাথে যে সমস্ত চুক্তি হবে সেই সমস্ত চুক্তিও ব্যাপক আলোচনা এবং স্বচ্ছতার মাধ্যমে নিতে হবে। কারণ শুরুটা হয় এদের সাথে চুক্তি করে, বিশ্ব ব্যাংক, ADBর সাথে যে চুক্তি এবং তাদের মাধ্যমে যে সমস্ত নীতি নির্ধারণ, সেটাই হচ্ছে সূচনা। ওইটা হচ্ছে বাগের আগে ফেউ আসার মতো, ওইটা দিয়ে রাস্তাটা তৈরি হয়, তারপরে বহুজাতিক পুঁজি আসে যেখানে অপচয়, দুর্নীতি এবং জাতীয় স্বার্থ বিরোধিতা অব্যাহত থাকে। সুতরাং সংবিধান সংস্কারের এই ধারাটা যদি সরকারের কোনো আগ্রহ থাকতো, যেটা মাহা বলেছেন, আমিও একমত, সরকার যদি আদৌ এই ধরনের সংস্কারের প্রতি আগ্রহ থেকে থাকতো তাহলে তো এটার প্রতি সম্মান রেখেই তো তার এই চুক্তির মধ্যে যাওয়াই উচিত হতো। তিনি বলছেন যে এই ডিপি ওয়ার্ল্ড যদি আসে, আমাদের তরুণরা সেখান থেকে প্রশিক্ষণ পাবে, প্রশিক্ষণ পেয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবে। মানে হাস্যকর কথার একটা মাত্রা থাকা উচিত। তার মানে দক্ষতা বাড়াইতে গেলে তাহলে সিঙ্গাপুরের লোকজনের দক্ষতা কোত্থেকে আসছে? ওখানে তো ডিপি ওয়ার্ল্ড ছিল না, বা ডিপি ওয়ার্ল্ডের দক্ষতা কোত্থেকে আসছে? সেখানে তো আরেকটা ডিপি ওয়ার্ল্ড আসে না। তাদের সক্ষমতা, তাদের দক্ষতা কোত্থেকে আসলো? তারা এই যে কোন জাদু বলে তারা সক্ষমতা অর্জন করে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। মোহাম্মদ ইউনূসের এই প্রকল্পের আগেই সারা পৃথিবী তারা ঘুরে বেড়াচ্ছেন। কোন জাদু বলে? কি, কোথায় তারা দক্ষতা পেলেন? এই সরকারের দায়িত্ব ছিল সেই পথটাকে অনুসন্ধান করা, যে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য কি কি পথ নিতে হবে। 10 মাসে আমরা এটার কোনো লক্ষণ দেখিনি। যদি হইতো তাহলে আপনার এই যে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনের কাজ কিছু অগ্রসর হইতো। হলে আজকে যে যুক্তরাষ্ট্র মদদে যে ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করলো, তার কারণে যে দীর্ঘমেয়াদী একটা বিপদ তৈরি হচ্ছে পৃথিবী, বাংলাদেশে অনেক রকম বিপদের মধ্যে পড়বে। তার মধ্যে একটা অন্যতম বিপদ হচ্ছে LNG আমদানি। এই যে LNG আমদানি নির্ভরতা তৈরি করেছিল গত সরকার, সেই আমদানি নির্ভরতার কারণে LNG যখন বিপদগ্রস্ত হবে তখন আমরা বিপদে পড়বো। এই বিপদে পড়তে হইতো না যদি আমাদের গ্যাস অনুসন্ধান উত্তোলনের জাতীয় সক্ষমতার দিকে এই সরকার প্রথম থেকে একটু মনোযোগ দিত। এখন এই যে LNG আসবে না, এমনিতেই গ্যাস ক্রাইসিস, তার মধ্যে আরো গ্যাস ক্রাইসিস বাড়বে। কিন্তু এই জাতীয় সক্ষমতা বাড়লে আমাদের গ্যাস দাম কম হইতো, বিদ্যুতের দাম কম হইতো, বিদেশি ঋণ লাগতো না, আমাদের ভর্তুকি দিতে হতো না, অনেক ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পেতাম। সেই পরিবর্তনের সূচনা করার আকাঙ্ক্ষাই কিন্তু ছিল গণঅভ্যুত্থানের মধ্যে। যে পরিবর্তনের সূচনার আকাঙ্ক্ষা প্রত্যাশার সাথে একটা বিশ্বাসঘাতকতা চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখন। তো যাই হোক, এখন যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে মূল কথাটা হচ্ছে যে যে কোনো চুক্তি হবে, যে কোনো ধরনের প্রকল্প নেওয়া হবে, সেটার সামগ্রিক তার যে বিস্তারিত সেটা জনগণকে জানাতে হবে। স্বচ্ছতা ছাড়া আমরা কোনো কিছুই গ্রহণ করতে রাজি না। যে আলোচনা বা যাই হোক না কেন, সেগুলি দেশি বিদেশি যাই হোক, সেগুলির স্বচ্ছতা আমাদের জনগণের সমস্ত বিস্তারিত জানতে হবে। মানে জনগণের জানতে হবে যে সেটা তার জন্য আদৌ কি। কেউ একজন বলে দিলেন তিনি হচ্ছেন দেবতা হিসেবে আছেন, তিনি যা বলবেন সেটি ঠিক হবে, এইরকম আমাদের এই জগতে এই পর্বে আমরা এখন নাই। পৃথিবীর মানুষ নাই, বাংলাদেশও নাই। এখন দেবতার কথা শোনার মতো পরিস্থিতি বা সামাজিক অবস্থা অনেক আগে পার হয়েছে, সেটা আমরা পার হয়েছে। এখন প্রত্যেকটা মানুষকেই তার দায়িত্ব নিয়ে তার স্বপ্ন দেখতে হবে, তার বিচার বিশ্লেষণের ক্ষমতাটা অর্জন করতে হবে। সুতরাং অস্বচ্ছতা, টেন্ডার নাই, মহান ব্যক্তি তিনি ঘোষণা দিলেন হয়ে গেল, এইটা একেবারেই কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা আমরা প্রত্যাখ্যান করি। দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় সক্ষমতার প্রশ্ন, জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে। জাতীয় সক্ষমতার ভিত্তিতে বন্দর, একটা কথা যেটা উনি প্রশ্ন বললেন যে আমাদের তো রপ্তানি বাড়বে সামনে, অনেক $100 বিলিয়ন হবে গার্মেন্টস এবং অন্যান্যরা হবে। আপনি আরেকটা তথ্য যদি খেয়াল করতেন, যেটা জাফর আলম সাহেব বললেন, যে কন্টেনার ইম্পোর্ট হয় তারপরে যখন এক্সপোর্ট হয় তার 26% শুধুমাত্র এক্সপোর্ট হয়, বাকি কন্টেনারগুলি খালিই থাকে। সুতরাং এখন যে এক্সপোর্ট হয় তার 4 গুণ পর্যন্ত যদি এক্সপোর্ট বাড়ে, তাহলে এখন যে বিদ্যমান ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে হবে, কারণ ওটা খালি যাচ্ছে। ওটা ভরার জন্য আপনি 26%, আপনি 100% 4 করলেন। তো
তো 4 গুণ বাড়লেও তো আপনার ওই কন্টেনারগুলি বললো, এর মধ্যে তো আপনার সক্ষমতা বাড়াবেন এবং এর মধ্যে আরও বন্দর তো আসবে। মংলা বন্দর এখন পর্যন্ত ক্ষমতার ব্যবহার হয় খুব কম, চট্টগ্রাম বন্দরেই অন্যান্য কন্টেনার টার্মিনাল সেগুলোর সক্ষমতাও ব্যবহার হচ্ছে না, সেগুলি আরও সামনে আসবে। সুতরাং অনেক সুযোগ এবং সম্ভাবনা আমাদের আছে এবং আমাদের তরুণ জাতীয় সক্ষমতার সাথে আমাদের তরুণদের একটা আপগ্রেডিং, শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক তার যে উন্নতি, সেটার সাথে জাতীয় সক্ষমতা সম্পর্কিত। সারাক্ষণ যদি নির্ভরশীল থাকেন, আপনি চিন্তা করেন যে স্যাটেলাইটটা কেনা হলো 3,000-3,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা তো স্যাটেলাইট কেনার দরকার ছিল না। এইটা যদি 500 কোটি টাকা এখানে যদি R&D মানে গবেষণার পেছনে খরচ করা হইতো, তাহলে আমাদের বিজ্ঞানীরা যদি এটা বানানোর জন্য প্রস্তুত হইতো, সেটা তো জেনারেশনাল এফেক্ট থাকতো। এটা তো জেনারেশন, শিক্ষক যদি তৈরি হতো, গবেষক তারপরের প্রজন্ম তৈরি হতো, তারপর একটা ভিত্তি তৈরি হতো, 3,500 কোটি টাকা তো লাগতো না। এটাই হচ্ছে মূল কথা, যে একটা সক্ষমতার সাথে আমাদের তরুণ প্রজন্ম, পরবর্তী যত প্রজন্ম আসবে তাদের যে বিকাশ, তার মানে পুরো বাংলাদেশের একটা শক্তিশালী বিকাশের জন্য এই জাতীয় সক্ষমতা প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় সক্ষমতা, সারাক্ষণ অন্যের উপরে নির্ভরশীল থাকা কিংবা মেরুদণ্ডকে শক্ত করতে অনিচ্ছা প্রকাশ করা কিংবা সারাক্ষণ একটা হীনমন্যতায় ভোগা, এই পর্ব থেকে আমাদের বের হওয়া দরকার সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে। সরকার যে সরকারই হোক না কেন, তারা যদি জাতীয় সক্ষমতাকে বিপরীতে এই ধরনের নির্ভরশীলতার প্রকল্প নেয়, তার বিরোধিতা করা আমাদের কর্তব্য। সেই হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় যে এই রকম কর্মসূচি নিতে হচ্ছে এবং প্রতিবাদ করতে হচ্ছে, আমাদের ধারণা ছিল যে আমরা এই সমাজের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারি কাজগুলো করব। তো উল্টো কাজ করা, যেমন আপনি এখানে উল্টো কাজ আমরা দেখতে পাচ্ছি, জাতীয় সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে করিডোর নিয়ে কথাবার্তা নানা রকম, এখানে করিডোরের জায়গায় এখন চ্যানেল বলা হচ্ছে। স্টারলিংকের সাথে চুক্তি করা হইলো, কি চুক্তি হইলো, কেন দেশীয় প্রতিষ্ঠানগুলি সেই একই রকম সুবিধা পাইল না, সেগুলি আমরা জানি না। এলএনজি আমদানি, যেটা আমি বললাম নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা বের হওয়ার কথা, এই সরকারের প্রতিনিধি বিশেষ সহকারী বিদেশে গিয়ে এলএনজি আমদানি চুক্তি করে আসছে, মানে সমস্ত উল্টো দিকে যাওয়া। তারপরে চট্টগ্রাম বন্ধ, এইগুলি তো তাদের কাজই না কোনো, এগুলির উল্টোটাই বরঞ্চ কাজ ছিল, যে যাতে এই যে ট্র্যাক শেখ হাসিনা আমলে করা হয়েছিল, সেখান থেকে কিভাবে আমরা বেরোতে পারি সেই রাস্তা তৈরি করা, সেটা না করে যেহেতু এগুলি করছে, সুতরাং আমাদের এগুলি নিয়ে এখন কথা বলতে হচ্ছে। অথচ আমরা কথা বলতে পারতাম যে আরো কিভাবে জাতীয় সক্ষমতা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে আরো কি কি করা যায়, সেই ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল। তো সরকার উল্টো কাজ করতে চায় এবং এই যে বিডা চেয়ারম্যান বা এই ধরনের বিশেষ সহকারী, কিছু কিছু বিশেষ সহকারী, তাদের অতি উৎসাহ যে কোনো রকম জনগণকে না জানিয়ে নিজেরা এই ধরনের চুক্তি করা। তো যাই হোক, সেই কারণেই আমাদের কর্মসূচি নিতে হচ্ছে। এই চট্টগ্রাম বন্দর নিয়েও যারা প্রতিবাদ করছেন, প্রশ্ন করছেন, এই প্রশ্ন বাড়াতে হবে, জোরদার করতে হবে, যাতে সরকার বাধ্য হয় এই বিষয়ে জবাবদিহি করতে এবং এই তৎপরতা, বিদেশি কোম্পানির হাতে দেওয়ার যে তৎপরতা একের পর এক তারা করছে, সেটা বন্ধ করতে।